স্বাগত বাংলাদেশ এখনে। আপনাদের সঙ্গে আছি আমি শিবব্রত বর্মন। আজ বিশ্ব টেলিযোগাযোগ এবং তথ্য সংঘ দিবস। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস, আছেন বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ এবং রবি আজি এটার নির্বাহী ভাইস চেয়ারম্যান শাহেদ আলম। আপনাদের স্বাগতম। সুনীল কান্তি বোস, আপনাকে দিয়ে শুরু করি। টেলিযোগাযোগ দিবস পালন হচ্ছে, ২০ বছর হয়ে গেল আমাদের মোবাইল টেলিযোগাযোগের, আমরা ২০ বছর ধরে এটা পাচ্ছি। ২০ বছরের চিত্রটার তুলনা আপনি কি করবেন? কতটুকু আমরা মোবাইল টেলিকমিউনিকেশনে এগিয়েছি মনে করেন আপনি? হ্যাঁ, মোবাইল টেলিযোগাযোগ এর ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি আমি মনে করি অত্যন্ত সন্তোষজনক এবং বেশ ভালো। এটা কি শুধু ব্যবহারকারীদের সংখ্যার বিচারে বলছেন আপনি, নাকি এর মানের দিক থেকে বলবেন? মানের দিক থেকেও বলছি, এবং মোবাইল ডিভাইস যেসব সেবা প্রদান করছে সেই ডাইভার্সিটির দিক দিয়েও বলছি। বিভিন্ন দিক দিয়েই বলছি। প্রথম কথা হলো যে ব্যবহারকারী যদি বৃদ্ধি পায়, এটা তো এমনি এমনি বৃদ্ধি পায় না। ব্যবহারকারীর প্রয়োজন হয় বলেই একটি মোবাইল সেবাটা তো আর ফ্রি আসছে না, এটা তখন সে ক্রয় করে এবং সে তখন ব্যবহার করে। এখন ব্যবহার কেন করে? ব্যবহার করে তার প্রয়োজনে। কি প্রয়োজন এই ডিভাইসটি, এই মুঠোফোনটি মিটায়? এটা কি শুধু বাংলাদেশে মিটায়? সারা বিশ্বেই মিটায়। মুঠোফোন এখন আপনার অনেক কিছু সেবা দিচ্ছে। এটা বাংলাদেশে কোনো শিক্ষিত লোককে বুঝাতে হবে না, অশিক্ষিত লোকরাও জানে এবং আপনিও জানেন। শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, আপনার ব্যবসা বলেন, আপনার যে রেমিটেন্স বলেন। আজকের এখান থেকে আমি যদি আর একটু ডেপথে গিয়ে বলি যে সকল শ্রেণী পেশার মানুষের জন্য এটা একটা অত্যন্ত প্রয়োজনীয় আপনার যন্ত্র, এবং যার মাধ্যমে অনেক কিছু হচ্ছে। একটা লোক টাকা পাঠাবে, আজকাল ব্যাংকের ব্রাঞ্চ যতগুলো, তার চেয়ে মোবাইলের আউটলেট অনেক বেশি। সেবা অনেক রকম বহুমুখীকরণ হয়েছে। আমি শাহেদ আলমের কাছে যাই। উনি বলছিলেন, সুনীল কান্তি বোস বলছিলেন যে গ্রাহকের সংখ্যা অনেক বেড়েছে। আমরাও দেখি যে বিপুল সংখ্যক বেড়েছে, কিন্তু আমরা দেখি যে গ্রাহকের সংখ্যা বাড়ার সাথে সাথে সেবার মান পড়ে আসছে কিংবা কমে আসছে, এরকম একটা অভিযোগ সেবা গ্রহণকারীদের দিক থেকে তোলা হয়। বিশেষ করে এখন নেটওয়ার্কের কল ড্রপ, এই ইস্যুগুলো খুবই আসে। আপনি সেবা দানকারীদের দিক থেকে এটা কিভাবে দেখেন? স্যার যেটা বললেন, ২০ বছর ধরে আমরা যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে আসছি মোবাইল অপারেটররা সবাই মিলেই, সেই সাথে কিন্তু এক্সপেকটেশনটা অনেক বেড়ে গেছে। সো আমাদেরকে যেটা দেখতে হবে যে আমরা যেহেতু সেবাটা দিয়ে যাচ্ছি, সেই সাথে মানুষের একটা এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে। স্যার যেটা বলেছেন যে কোয়ালিটির কথা, আমরাও দিন দিন চেষ্টা করছি কোয়ালিটিটা বাড়ানোর জন্য। আমাদের এখানে আরেকটা জিনিস যেটা চিন্তা করতে হবে, সে সাথে যে প্রযুক্তিও চেঞ্জ হচ্ছে। সো প্রযুক্তি চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদেরকে সেই প্রযুক্তিটা অ্যাডপ্ট করে নিতে হচ্ছে। একসময় আমাদের 2G ছিল, এখন আমরা 3Gর দিকে যাচ্ছি, 3Gতে আছি, প্লাস আরও ডেভেলপ করার জন্য আমরা চেষ্টা করছি। সো এটা একটা গ্র্যাজুয়াল ব্যাপার। পর্যায়ে যে পরিমাণে চাহিদা, আপনাদের সেবা দান করার অবকাঠামো কি সেই পরিমাণে আপনারা ডেভেলপ করতে পেরেছেন মনে করেন? এই মুহূর্তে বাংলাদেশে আমরা সবসময় যেটা সব মোবাইল অপারেটর আমরা ক্লেম করে আসছি এবং বলছি যে বাংলাদেশের 99% আমরা এখন কাভার করছি মোটামুটি, এবং সেই সাথে আমরা পপুলেশন যে কাভারেজটা সেটাও কিন্তু আমরা মিট করছি। এখন চাহিদার সাথে সাথে আমাদের যে নেটওয়ার্কের পরিধি আমরা বাড়াচ্ছি, সেই পরিধিটা কিন্তু একদিনে হবে না, এটা একটা গ্র্যাজুয়াল ব্যাপার। এবং এই যে আমরা একটা যে টেকনোলজি সুইচ হচ্ছে, আমরা 2G থেকে এখন 3Gতে আস্তে আস্তে আসতেছি এবং আমাদের নেটওয়ার্কের সংখ্যা বাড়ছে, এটা একটু সময় লাগবে। বাট আমি যেটা বললাম আর কি, যে এক্সপেকটেশনটাও বেড়ে যাচ্ছে, সেটা এক্সপেকটেশনটা ধরে রাখার জন্য আমরা দিন রাত আমাদের যে প্রচেষ্টা সেটা আমরা অব্যাহত রেখেছি। আমি একটু ডক্টর কায়কোবাদের কাছে যাই। ডক্টর কায়কোবাদ, এবারকার টেলিযোগাযোগ দিবসের কিন্তু প্রধান থিম হলো ইনোভেশন। এখন আপনি ইনোভেশনের দিক থেকে কি দেখেন? আমরা কি এই ২০ বছরে ইনোভেশনের দিক থেকে, প্রযুক্তিকে নতুনভাবে উদ্ভাবন করার দিক থেকে আমরা কি খুব একটা এগিয়েছি? প্রথমত, ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডেতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবার বিশেষ করে গুরুত্বপূর্ণ, কারণ আইটিইউর 150 বছর হয়ে গেল এবং এখন
দুটো অংশ। আগের তো ছিল ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে, আবার এর সাথে ইনফরমেশন সোসাইটি, দুটো যোগ হয়েছে, একসঙ্গে এটা সেলিব্রেটেড হচ্ছে। বাংলাদেশে অবশ্যই আমাদের মোবাইল টেলিফোনি এটার অনেক অগ্রগতি হয়েছে, কোনো সন্দেহ নেই এতে। আমরা নানা ধরনের সেবা পাচ্ছি। আমাদের জন্য আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, এই যে এত সেবা পাচ্ছি, এর ফলে দেশে কি কি সুবিধা হচ্ছে। যেমন আমি বলতে চাই, জিডিপিতে এর রোলটা কি, মানে জিডিপি প্রবৃদ্ধিতে এর কি কোনো রোল আছে? আমাদের দেশের অগ্রগতিতে কি রোল আছে? ঢাকা শহরের যানজট এর ফলে কিছু কমছে কিনা? আমি যেহেতু এটা ব্যবহার করতে পারছি, আমার মনে হয় যে অনেক অনেক সেবা এখন মোবাইল টেলিফোনের মাধ্যমে আমরা গ্রহণ করতে পারি। ওই স্কেলে আমরা করছি কিনা? আমি প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে এই পর্যন্ত আসলাম, মাত্র 1 ঘন্টা সময় লাগলো, তাই না? কোনোভাবে আমাদের এই মোবাইল টেলিফোনে আমরা এমনভাবে ব্যবহার করতে পারতাম কিনা? এই 1 ঘন্টা মাত্র বলছি, এটা হলো এটা তো 30 মিনিট কম লাগার কথা, তাই না? মানে এটা তো 15 মিনিটের পথ ম্যাক্সিমাম, আমার লাগলো 1 ঘন্টা। এরকম আরো অনেক বেশি সময় লাগতে পারে। তো এখন মোবাইল টেলিফোনিকে আমরা যদি এভাবে ব্যবহার করতে পারতাম, এখানেই হলো আমাদের ইনোভেশন। আমাদের খণ্ড খণ্ডভাবে বিভিন্ন মোবাইল কোম্পানির সুবাদে আমাদের ছেলে মেয়েদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে, এবং খুবই সৌভাগ্যজনকভাবে আমাদের ছেলেমেয়েরা দেখাচ্ছে যে তাদের সমাজ সচেতনতা না, তারা যে সমস্ত সমস্যার সমাধান করছে না, এর মধ্যে কিন্তু তাদের একটা দেশপ্রেমও তৈরি হচ্ছে। আমাদের পড়ালেখার মধ্যে কিন্তু এরকম নাই, কিন্তু আমাদের না দেশের প্রতি মমত্ববোধ তৈরি হোক, এগুলো কিন্তু নাই। যেমন কোরিয়াতে একটা ছেলেকে ইনভেরিয়েবলি তার দেশের জন্য সেবা দিতে হয়। একটা ছেলে যদি খুব পড়ালেখায় ভালো হয়, সে গবেষণা করে সেবা দেবে, অনেক কম বেতনে সে 1 বছর 2 বছর কাজ করবে। আমাদের কিন্তু এগুলো নাই। তো একটা বাণিজ্যিক ইনোভেশনের জন্য একটা বাণিজ্যিক প্রণোদনাও লাগে, শুধু দেশপ্রেম নিশ্চয়ই এই চেষ্টাটা হচ্ছে, এবং আশা করি এখানে একটা ব্রেক থ্রু হবে। অনেক ছেলে মেয়ে এখন এই মোবাইল অ্যাপ্লিকেশনস তৈরি করার চেষ্টা করছে। এখানে আমার মনে হয় যে আমাদের যারা এন্টারপ্রেনিয়র আছে তাদেরকে এগিয়ে আসতে হবে, যাতে এগুলো একটা প্রোডাক্ট আকারে সারা দেশের সেবায় আসতে পারে না। তো আমার যেটা মনে হয়, হ্যাঁ আমরা সেবা গ্রহণ করছি, আমাদের সেবা গ্রহণে কোনো আপত্তি নাই, আমরা প্রচুর এটা করে থাকি। আমরা যদি পদ্মা ব্রিজ নিজেরা বানাতে পারি না, কিন্তু সেবা গ্রহণে কিন্তু আমাদের কমতে নাই, এ কথাটা সত্য। তবে দেশের উন্নয়নে যাতে নাকি আমরা এটাকে ব্যবহার করতে পারি। আজ আমাদের দেশে মোবাইল ফোনের সংখ্যা, সেটের সংখ্যা হয়তো সারা পৃথিবীতে 24, 25 এরকম পজিশন আমাদের, ইন টার্মস অফ নাম্বার অফ মোবাইল ফোনস অ্যাভেলেবল ইন দ্য কান্ট্রি না। সংখ্যাটা কিন্তু অনেক বড়, যদিও আমাদের পপুলেশন অনেক বড়, কিন্তু এটাকে আমাদের আরো ভালোভাবে ব্যবহার করতে পারতে হবে না। ডক্টর কায়কোবাদ, আমি একটি বিরতি নিয়ে আসি, নিচ্ছি 40 সেকেন্ডের বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আমি একটু শাহেদ আলমের কাছে যাই। শাহেদ আলম, ইনোভেশন কিন্তু, উদ্ভাবন কিন্তু প্রধান প্রণোদনাটা আসে বাণিজ্যিক দিক থেকে। আপনারা যারা ইনোভেশনের বাণিজ্যিক প্রয়োগ ঘটান, তাদের দিক থেকে ইনোভেশনে আমরা কতটা এগিয়েছি? উদ্ভাবনের দিক থেকে আমরা কতটা সেবা দিতে পারছি উদ্ভাবনের দিক থেকে? আমি একটু এলাবোরেটলি বলি। স্যার কিছুক্ষণ আগে কোরিয়ার কথা বলেছেন, উইচ ইজ এ ভেরি গুড এক্সাম্পল। উত্তর কোরিয়া পৃথিবীর মধ্যে এখন একটা মোটামুটি এক্সাম্পল হিসেবে আছে। আমি সেই এক্সাম্পলটা আনছি। অনলি দে হ্যাভ টেকেন 15 ইয়ার্স, 15 বছরে তারা এখন বিশ্বের ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ইনভেন্টার্স এবং টেকনোলজিক্যালি প্রোগ্রেসিভ কান্ট্রি হিসেবে দক্ষিণ কোরিয়া, মাই অ্যাপোলজি। সো দক্ষিণ কোরিয়া আপনার এখন একটা এক্সাম্পল হয়ে দাঁড়িয়েছে। সো 15 বছর ধরে কিন্তু ওরা কাজ করেছে এটা নিয়ে, ওদের একটা ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করেছে। ইনোভেশনের জন্য আমরা বলে থাকি যে প্রথমেই আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারটাকে ঠিক করতে হবে। এখানে আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে যে আমার দেশের ইনোভেশন কিন্তু আমাকেই করতে হবে, বাইরে থেকে আনা যাবে না। যেটা স্যার বললেন যে আমার যে ট্রাফিক ব্যবস্থার এই ইনোভেশনটা কিন্তু আমাদেরকেই করতে হবে। সো আমাদেরকে এগিয়ে আসতে হবে। এটা কীভাবে করব? যেটা কোরিয়ার উদাহরণ, কোরিয়া
তাদের জিডিপির 0.5% দিয়ে শুরু করেছিল R&Dর জন্য, রিসার্চ অ্যান্ড ডেভেলপের জন্য তারা স্পেন্ড করেছে। আচ্ছা, সেটা এখন আপনার গত বছর পর্যন্ত 2.39% অফ দ্য জিডিপি তারা কন্টিনিউ করেছে। সো একটা সার্ভিস সেটা মানুষের কাছে পৌঁছার আগেই কিন্তু তারা ইনফ্রাস্ট্রাকচার ঠিক করেছে। আমরা যে আজকে টিএফটি দেখছি যারা কোরিয়া জাপানকে বিট করেছে এটাতে, যেসব ইনোভেটিভ টেলিভিশনগুলো আমরা দেখছি, এলজি, সনি, স্যামসাং, সবগুলোই কিন্তু এই R&Dর ফলাফল। সো ইনোভেশনের জন্য আমরা কতটুকু ইনভেস্ট করেছি এটা আমাদের দেখার বিষয় আছে। এরপরে আস্তে আস্তে প্রণোদনার বিষয়টা, কমার্শিয়াল প্রণোদনা অবশ্যই আমরা নিজেরাও অনেক কাজ করছি। আমরা অ্যাপস ডেভেলপ করার জন্য বিভিন্ন ধরনের ইনসেন্টিভ ক্রিয়েট করেছি। আমরা আমাদের যে স্টুডেন্ট সেক্টরটা আছে তাদেরকে আমরা অ্যাপস তৈরি করার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছি। বাট আমার কাছে মনে হয় আপনার কথাটা যেটা রিফ্লেকশন আসতেছে সেটা হচ্ছে যে আরও বেশি করার ব্যাপার আছে। তবে আগে ইনফ্রাস্ট্রাকচার আমাদেরকে রেডি করতে হবে। আমাদেরকে সরকারের পক্ষ থেকেই দেখতে হবে যে কিভাবে ইনোভেশনটাকে এনকারেজ করা হচ্ছে, এখানে প্ল্যাটফর্মটা রেডি আছে কিনা। এরপরে সেবা গ্রহণকারীদের দিক থেকে আমি বলি যে সেবার মানের একটা অংশ কিন্তু সেবা সহজলভ্যতা এবং কম মূল্য। এখন আমাদের এখানে মোবাইল ফোনের দিক থেকে কিন্তু মোবাইল ফোনের এখন বড় ব্যবহারকারী একটা হচ্ছে যে মোবাইল ফোনে ব্যবহার করে ইন্টারনেট, হ্যাঁ, তথ্য প্রযুক্তি। এখন ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে, তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এটার এই সেবার মূল্য, দাম, হ্যাঁ, খরচ, এটা আপনারা কমিয়ে কতটা আনতে পারছেন? এক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি? আমরা দেখছি যে পাইকারি পর্যায়ে ব্যান্ডউইথের দাম যেভাবে কমছে, এই গ্রাহক পর্যায়ে ওভাবে কমছে না। এটা গ্রাহকদের দীর্ঘদিনের একটা অভিযোগ যে আমরা কম মূল্যে ইন্টারনেট সেবা পাচ্ছি না। আমি যদি জাস্ট পরিসংখ্যানটা এভাবেই বলি যে গত বছর থেকে এখনকার ইন্টারনেটের প্রাইস নিয়ারলি হাফ প্রত্যেক অপারেটরের ক্ষেত্রেই। ব্যান্ডউইথের দাম কমার সাথে সাথে আপনার অবশ্যই ইন্টারনেট দামও অনেকটা কমেছে। আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে অ্যাফোর্ডেবল প্রাইসে সেই ইন্টারনেটটা দেওয়ার জন্য, ব্যান্ডউইথ সুবিধা দেওয়ার জন্য। তবে এখানে টোটাল কস্টের মধ্যে কিন্তু আসলে শুধু ব্যান্ডউইথটা একটা ছোট্ট একটা অংশ, এর বাইরে কিন্তু একটা বড় অংশ হচ্ছে অন্যান্য যেসব ইনফ্রাস্ট্রাকচার খরচগুলো আছে। স্পেকট্রাম একটা ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ আপনার রিসোর্স দ্যাট আমাদেরকে যেটা ইউজ করতে হয়। এরপরে অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, যেমন বাংলাদেশে আপনি আসলে ব্যান্ডউইথটাকে ওইভাবে এনশিওর করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ফাইবার টু হোম জিনিসটা এনশিওর না করা হয়। কারণ আপনি কতক্ষণ সেলুলার দিয়েই আপনি সেই ধরনের ব্যান্ডউইথ দিতে পারবেন এটা দেখার বিষয় আছে। সো মোবাইল অপারেটরদের হাতে কিন্তু ফাইবারটা নাই। আচ্ছা। সো আমাদেরকে ফাইবারটা প্রকিউর করতে হয়, আমাদেরকে সেটার জন্য র্যান্ট দিতে হয় এবং আমাদেরকে অনেকটা মেনটেন্যান্সটা করতে হয়, বা যে মেনটেন্যান্সটা আমরা পাই সেই মেনটেন্যান্সটা দিয়ে মেনটেন্যান্সটা ঠিক মতন করা হয় না। সো যার কারণে একটা বিরাট এক্সপেন্স আমাদেরকে বিয়ার করতে হয় এটার জন্য। আমি একটু সুনীল কান্তি বোসের কাছে আসি। আপনারা রেগুলেটরি বডি, আপনাদের দিক থেকে এখানে কি ভূমিকা রাখার আছে মোবাইল ফোনের ব্যান্ডউইথের দাম গ্রাহক পর্যায়ে কমিয়ে আনার ক্ষেত্রে? অনেক ভূমিকাই আছে, অনেকগুলোই পালন করা হচ্ছে। আবার কিছু কিছু জায়গাগুলোতে সময় লাগবে, হবে। এখন সুনির্দিষ্টভাবে বলছি, এই যে শুনলেন একজন অপারেটরের কাছ থেকে যে মোবাইল ফোনের ইন্টারনেটের মূল্য গত বছরের চেয়ে এবছর অর্ধেক। কেন অর্ধেকের অনেকগুলো কারণ আছে। যেমন রেগুলেটরি করেছে, যে কথাটি বললো বা আপনিও বলেছেন, যে আমরা যখন বাল্ক যে ব্যান্ডউইথটাকে বিক্রি করা হচ্ছে তার প্রাইসটাকে অনেক কমিয়ে দেওয়া হয়েছে, এবং 27,000 টাকা থেকে এখন আপনার 4,000, 3,000, 2,000, 2,600 টাকায় বিক্রি করে সাবমেরিন কেবল। আর এরা আইটিসি যারা নিয়ে আসে, আইটিসিরা তারা বিক্রি করে এখন 800-900 টাকা। তো এই যে কম্পিটিশন, সো একটি ফ্যাক্টর হলো কম্পিটিশন। রেগুলেটর যদি কম্পিটিশন মার্কেটে আপনার প্রোভাইড করার মতো একটি ব্যবস্থা রাখতে পারে, আপনার দাম কমবে। পাশাপাশি যেটা প্রয়োজন সেটা হলো আপনার মানুষের যদি ব্যবহার বাড়ে, ব্যবহার বাড়ার জন্য প্রয়োজন হলো
কন্টেন্ট। আজকাল ইন্টারনেটের বাংলাদেশে যে ব্যবহারটা হচ্ছে গত বছরের চেয়ে এবছরের ব্যবহার কত বেশি, 27 জিবি গত বছরে ব্যবহার হয়েছে, এবার হচ্ছে 100 জিবি। সো এই যে বৃদ্ধিটা হচ্ছে, বা একজনে যখন অনেক বেশি নেয়, এদের প্যাকেজগুলো ওই রকম, আপনি যখন 1 MB ইউজ করবেন তার যা রেট, আপনি যখন 10 MB ইউজ করবেন তখন কিন্তু পার MB প্রাইস তার চেয়ে অনেক লোয়ার, 1 MBর চেয়ে যখন 10 MB ইউজ করবেন। কাজে আপনার যখন ব্যবহার বাড়বে দাম কমে যাবে। এর যে ট্রান্সমিশন কস্ট, ডোমেস্টিক ট্রান্সমিশন কস্ট, এনটিটিএনরা যে প্রাইসটা নেয় ওটাও ঠিক একই রকম। যখন আপনার এই ব্যবহারটা গ্রাহক পর্যায়ে বেড়ে যাবে তখন কমে যাবে। তাইলে ইনফ্রাস্ট্রাকচারে রেগুলেটর হিসেবে আমরা দেখি ইনফ্রাস্ট্রাকচার ডোমেস্টিক ট্রান্সমিশন ইজ নট রোবাস্ট ইন দিস কান্ট্রি। আমার বলতে কোনো বাধা নেই যে ডোমেস্টিক ট্রান্সমিশন যে ওয়ার্ড, এটা অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটিটা এখনো আপনার রোবাস্ট হয়নি। এটাকে রোবাস্ট করতে হবে। উপজেলা পর্যন্তই এখন পর্যন্ত 2/3 উপজেলায় প্রেজেন্স আছে, 1/3 উপজেলায় প্রেজেন্সই নাই। রুরাল এরিয়ায় আপনার ইউনিয়ন পরিষদের প্রকল্প নেওয়া হয়েছে, ইউনিয়ন পরিষদ পর্যন্ত অপটিক্যাল ফাইবার নেওয়া হবে। কাজে এই জায়গাগুলোতে আপনার সেই ওয়্যার্ড কানেক্টিভিটিও লাগবে। পাশাপাশি এদের দিকটাও কিন্তু দেখার বিষয় আছে, সে জায়গাটা আলোচনা করেনি। সেটা হলো যে যখন স্পেকট্রামটা নিয়েছে এবং নেটওয়ার্ক যে ডেভেলপ করছে, তার যে স্টেশনগুলো বিটিএসগুলো যে বসানো, তার ভয়েসের 2Gর জন্য যে জায়গাগুলো ছিল, যতগুলো বিটিএস ছিল তার 50%ও এই গত 1.5 বছর আগে, তো সেপ্টেম্বর 2013-তে দেওয়া হয়েছে আপনার 3G আপনার ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য। সে জায়গাগুলোতে সেভাবে তারা 50% জায়গা, টোটাল 50% বিটিএসকে এই 3Gর জন্য 2100 মেগাহার্টসের জন্য আপনার ক্যাপাবল করে তুলতে পারেনি। কাজে এই যে বললেন কল ড্রপ, অন্যান্য প্রবলেম, এগুলো এই ইনফ্রাস্ট্রাকচারাল এবং নেটওয়ার্ক ডেভেলপমেন্ট যদি না হয় তাহলে হবে না, একটু সময় দিতে হবে। তো আমাদের এর জন্য প্রোগ্রাম আছে, আমরা এগুলো দেখছি। আশা করছি যে আগামী 2 বছরের মধ্যে এই প্রবলেমগুলো অনেকাংশেই কেটে যাবে এবং ইনফ্রাস্ট্রাকচারাল অ্যাজ ওয়েল অ্যাজ সার্ভিস কোয়ালিটি অনেক ইমপ্রুভ করবে। আমি একটা বিরতি নিয়ে আসি, অতিথিদের সাথে আরও কথা হবে একটি বিরতির পরই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। ডক্টর কায়কোবাদ, ইনোভেশনের প্রসঙ্গে আবার ফিরে আসি। দেখা যাচ্ছে যে সব সেক্টরে, সব খাতে আমরা ইনোভেশনের ব্যবহার দেখি না। আমরা ব্যাংকিং সেক্টরে আমরা তথ্য প্রযুক্তির ইনোভেশনের ব্যবহার দেখি কিছুটা, কিন্তু ধরা যাক কমিউনিকেশন কিংবা চিকিৎসা, এইসব ক্ষেত্রে আমরা ইনোভেশনের ব্যবহার দেখি না। আপনার কি মনে হয় যে সেক্টরগুলো অবহেলিত থাকছে কেন, কিংবা ইনোভেশনের অভাব দেখি কেন আমরা? হ্যাঁ, এটা আসলে দুঃখজনক। প্রকৃতপক্ষে আমাদের দেশটি যখন পরাধীন ছিল, ঔপনিবেশিক আমলে বাঙালিরা কিন্তু এই উপমহাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল বিজ্ঞানে, গবেষণায়। সেই বুদ্ধিটা কিন্তু আমাদের ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটার ব্যবহার যে স্বাধীন বাংলাদেশে আমরা ইনোভেশন নিয়ে এগিয়ে যাব, সেটা হয়নি। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য তেমন একটা ফান্ড নেই, মোটেই নেই। আবার আমাদের ইন্ডাস্ট্রির সাথে একাডেমিয়ার যে সম্পর্ক থাকা উচিত, সেগুলোরও অভাব। আমরা বাইরে থেকে একটা সলিউশন আনতে খুবই কমফোর্টেবল বোধ করি। আমাদের বিদ্যুৎ বিভ্রাট হলে সঙ্গে সঙ্গে বলে বিদেশি পরামর্শককে আমরা নিয়ে আসছি। আমাদের দেশেই আমাদের বিশেষজ্ঞ আছে, তাদেরকে আমরা ব্যবহার করছি না। নিজেদের প্রতি আস্থাহীনতা, সাংঘাতিক আস্থাহীনতা। এটা তো কখনো হবে না। বিদেশি বিশেষজ্ঞরা আমাদের দেশের সমস্যার সমাধান করে দিতে পারবে না। প্রকৃতপক্ষে সমস্যাটা কি এটা বোঝাও কিন্তু তার জন্য কঠিন হবে, কারণ আমাদের সমাজ জীবনের বাস্তবতা এবং তাদেরটা এক নয়। সুতরাং এই ইনোভেশনের যথেষ্ট গুরুত্ব দিতে হবে। আমাদের অনেক সমস্যা, সুতরাং সেই সমস্যাগুলো আমাদের সমাধান করতে হবে এবং সমাধান যাতে একটা সমাধান পেয়ে গেলে সেটাকে যাতে বাস্তবায়ন করতে পারি, এর জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগের প্রয়োজন হবে
এবং আমাদের যারা এন্টারপ্রেনিয়র আছেন তারাও যাতে এটাকে ক্যাপিটালাইজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, না হয় কিছু ব্যবসা করলেন কিন্তু দেশের অগ্রগতিকে সামনে রেখে। এই জিনিসগুলো দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে এখনো হয়নি, যেটা হওয়া অত্যন্ত জরুরি। সীমিত সম্পদের দেশ, অফুরন্ত চাহিদার দেশ, সুতরাং কিভাবে আমরা অপটিমালি আমাদের রিসোর্স ব্যবহার করতে পারি সেজন্য আমাদের যত্নবান হতে হবে। যেমন আমরা বিশেষ করে টেলিকমিউনিকেশন, আমি বলবো যে আমাদের এখন যে রিসোর্স আছে দেশে সেটা অনেক রিসোর্স, এটার কমপ্লিট ইউটিলাইজেশন খুবই করা উচিত আমাদের। আমরা জানি যে আমরা এখনো মানে ওই রকম পর্যায়ে যে সারিনি, মানে আমাদের অর্থনৈতিক উন্নতি এমন মাত্রায় হয়নি যে আমরা এখন ঘুমিয়ে থাকতে পারবো। আমাদের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সমস্যাকে ইনোভেটিভলি সমাধান করতে হবে। শাহেদ আলম, আপনি কিছু যদি যোগ করেন। আমরা নলেজ বেসড ইকোনমির কথা বলে থাকি। এখন আমাদের সময় এসেছে যে নতুন করে চিন্তা করার যে কিভাবে আমরা একটা নলেজ বেসড ইকোনমি তৈরি করব। ওয়ার্ল্ড ব্যাংকের একটা পরিমাপ আছে, 4টা পিলার আছে, তার মধ্যে একটা হচ্ছে ইনোভেশন। এখন সেটাতে আমাদের স্থান হচ্ছে ওয়ার্ল্ডে 142, আমরা অনেক পিছিয়ে আছি। কারণ কতটির মধ্যে 182টার মধ্যে আমরা 142, মানে একেবারে তলানির দিকে। এখন আমরা কেন পিছিয়ে আছি? ওখানে ইন্ডেক্সগুলোর মধ্যে কিছু সাব ইন্ডেক্স আছে, তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের এখানে কেউ যদি একটা ইনোভেশন করে সেটা রক্ষা করার মতন ইনফ্রাস্ট্রাকচার নাই। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট যেটা বলি, যেমন পেটেন্টের কথা বলি, একজন যে একটা ইনোভেশন করলো সেটা সে প্রোটেক্ট করতে পারে, কারণ পরের দিনে দেখা যাবে সেটা ডিসক্লোজ হয়ে গেছে বা চুরি হয়ে গেছে। সো ইনোভেশন করে যে তার একটা তার মোটিভেশন থাকবে যে সেটা স্যার যেটা বলেন যে সে একটা ব্যবসা করবে বা এটাকে সে প্রতিষ্ঠিত করবে, এবং সেই ইনোভেশনটা আরও উদ্দীপনা তৈরি করবে অন্যদের মধ্যে যে আরও ইনোভেশনের দিকে যাওয়ার জন্য, সেই ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের নাই। সো আমাদেরকে চিন্তা করতে কীভাবে আমরা সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করব। নলেজ বেস ইকোনমিতে যে সাব ইন্ডেক্সগুলো আছে তার মধ্যে যেটা আমি বললাম, একটা ক্যাটাগরি হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটটা এনশিওর করা, এগুলো আমাদেরকে আগে ঠিক করতে হবে। এগুলো যদি ঠিক না করি আমরা ইনোভেশন এক্সপেক্ট করতে পারবো না। আমরা নলেজ বেস ইকোনমিতে এখন 142-এ আছি, আমরা আরও তলিয়ে যাব যদি আমরা এই জায়গাটাতে ঠিক করতে না পারি। আমি একটু সুনীল কান্তি বোসের কাছে আসি। 4Gর কথা আমরা শুনছি কিছুদিন হলো, 4G আসলে গ্রাহক পর্যায়ে আমরা কবে নাগাদ পেতে পারি? বর্তমানে আমাদের যেটা পরিকল্পনা সেটা হলো 4G কিন্তু এখন আছে। আপনি বোধহয় মিন করছেন যে মোবাইল ডিভাইসের মাধ্যমে 4G, কারণ যেটা ওয়াইম্যাক্স দেওয়া হয়েছিল, পরে ওই টেকনোলজি হওয়ার পরে LTE আপনার করার জন্য তাদেরকে পারমিশন দেওয়া হয়েছে। ব্রডব্যান্ড ওয়্যারলেস অ্যাক্সেস লাইসেন্সিং 2008 সনে হয়েছে, BWA অপারেটর বলা হয়। ওরা কিন্তু LTE করছে, যেমন বাংলা লায়ন, কিউবি, ওলো, এদের নামগুলো শুনেছেন, BIL, ওরা কিন্তু LTE করছে এবং তার জন্য স্পেকট্রাম তাদেরকে দেওয়া হয়েছে, পারমিশন রয়েছে। IMT ব্যান্ডে আপনার এটা করার জন্য, মোবাইল ডিভাইস থেকে করার জন্য আমরা 16 সালে এখন পরিকল্পনা, এবছরই পরিকল্পনা ছিল, কিন্তু যে অবস্থাগুলো আমরা আলোচনা করলাম এবং এদের অবস্থাও বললাম যে তাদের যে 3Gর জন্য 2100 মেগাহার্টজ যেটা দেওয়া হয়েছে, তার যে নেটওয়ার্কিং, তার যে স্টেশন, এগুলো ডেভেলপমেন্ট এটা ঠিকঠাক করে 4Gর জন্য 16র দিকে দিলে এরা 17তে রোল আউট করে হয়তো 4G IMT ব্যান্ডে করতে পারবে। আমি আরেকটি বিরতি নিয়ে ফিরি। অতিথিদের সাথে আরো কথা হবে একটি বিরতির পরে, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। সুনীল কান্তি বোস, আমরা দেখছি যে নেট, সাইবার ক্রাইম এবং সাইবার সিকিউরিটি, এই বিষয়গুলো আমাদের কাছে অনেক বেশি এখন প্রাসঙ্গিক হয়ে উঠছে দিনকে দিন। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হয়ে উঠছে, রাষ্ট্রীয় পর্যায়ে হয়ে উঠছে। অনেক ইন্টারনেটের অনেক সাইটকে বন্ধ করে দিতে হয়, কখনো কখনো নজরদারি করতে হয়। আপনারা রেগুলেটরদের দিক থেকে আপনারা কিভাবে এটা করেন? এটা করার ক্ষেত্রে আপনাদের প্রাতিষ্ঠানিক ক্যাপাসিটি কতখানি, কতটুকু চ্যালেঞ্জ এখন আপনাদের সাইবার ক্রাইম? হ্যাঁ, চ্যালেঞ্জ আছে, শুধু বাংলাদেশে না,
সারা বিশ্বেই আছে। আর এটাকে একটা ন্যাশনাল প্রবলেম হিসাবে এবং ন্যাশনালি পুরোপুরি সমাধান করা যাবে এভাবে চিন্তা করলে ভুল হবে। এটার একটা বড় রকমের আন্তর্জাতিক আঙ্গিক রয়েছে। বিস্তারিত আলোচনায় না গিয়ে যেটা বলতে পারি সেটা হলো যে আমাদের এখানে যে চ্যালেঞ্জটি এটা মোটামুটি এখন যে পর্যায়ে আছে এটার ইনসিডেন্স নট ভেরি হাই এবং এটা ট্যাকেল করার মতো। দু একটা জিনিস ঘটে যেটা অনেক আপনার কালচারে সেটাকে গুরুত্ব দেওয়া হয় না, বাংলাদেশে অনেক গুরুত্ব দেয়, একটা দিক। দ্বিতীয় হলো, আমি একটু স্পষ্ট করে জানতে চাই, ধরা যাক কোনো একটা পেজ নেটের বন্ধ করতে হবে, রাষ্ট্রীয় কারণেই বন্ধ করতে হবে, নিরাপত্তার কারণে বন্ধ করতে হবে, সেটা কিভাবে করা হয়? সেটা করা হয় দুটো ভাবে। একটা হলো এর যে অথরিটি আছে তাদের কাছে জানানো হয়, অ্যাবিউজ রিপোর্ট বলা হয়, যে এইটা অ্যাবিউজ করছে, এইভাবে আপনার আইন পারমিট করে না, আমার ন্যাশনাল ল পারমিট করে না, ইন্টারন্যাশনাল ল পারমিট করে না, সো এটা যেন দেখা না যায়। দ্যাট ইজ ওয়ান। সেকেন্ড হলো অনেক কান্ট্রিতে আছে, আমাদের কান্ট্রিতে সেটা নিয়ে আপনার মতবিরোধও রয়েছে, যে আপনি এখানে এই সাইটটি এই দেশের মধ্যে দেখা যাবে না ওরকম অবস্থায় সে ব্যবস্থাটি করা যায়। এবং সেই ব্যবস্থাটি করার আপনার যে ক্যাপাসিটি, আইনি হাতিয়ার আপনাদের হাতে আছে? ক্যাপাসিটি অবশ্যই আছে। ক্যাপাসিটি আপনি দেশের মধ্যে দেখাবেন না তার আইনি হাতিয়ার তো অবশ্যই আছে, কারণ আইনের মধ্যে পরিষ্কার বলা আছে যে এমন কোনো জিনিস যেটা সামাজিকভাবে মানুষের মধ্যে বিরোধ সৃষ্টি করতে পারে, সামাজিক শৃঙ্খলা, আপনার আইন শৃঙ্খলার পরিপন্থী সে ধরনের জিনিসকে সরকার বন্ধ করতে পারে। কাজেই আইনে যেহেতু আছে, ইউ ক্যান ডু দ্যাট। তো এটা করার জন্য কার অধিকার সেগুলোও আছে। বর্তমানে কি করি যে কথাটি আপনি বলছেন বা কি করা হয়, প্রথম আমি ক্যাপাসিটিতে আসি। একটা হলো যে আন্তর্জাতিকভাবে লেখা হয় এবং তারা কোনো কোনো ক্ষেত্রে সে কাজটি করে, কোনো কোনো ক্ষেত্রে তারা করে না। কোন ক্ষেত্রে তারা করে না? যখন যারা দেখে যে কালচারালি এটা শুধু বাংলাদেশ চাচ্ছে, কিন্তু আসলে ইন্টারন্যাশনালি এটা আপনার থাকতে পারে। আপনার যখন ন্যাশনালি এটাকে ডেভেলপ করে দেওয়া হয় তখন সেটাকে বন্ধ করা সহজ হয়, কিন্তু যখন ইন্টারন্যাশনালি বাইরে থেকে দেওয়া হয় তখন আপনার এইটাকে দেশের মধ্যে বন্ধ করতে পারেন, আপনার সেই ব্যবস্থা আছে, কিন্তু অন্য দেশে বসে তারা দেখতে পারবে, আবার অন্য পথে আপনার এখানে পাঠাতে পারবে। কাজে এটা একটু কমপ্লেক্স জিনিসটি, এবং এর জন্য আবার কোনো বডি নেই যে আপনার বিভিন্ন দেশের, অর্থাৎ বাংলাদেশে যেটা অ্যালাউড হয়তো সৌদি আরবে সেটা অ্যালাউড না, চায়নায় যেটা অ্যালাউড না আমেরিকায় সেটা অ্যালাউড। যে এই ধরনের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো এখনও আপনার মতবিরোধ এবং বিভিন্ন ব্যবস্থা রয়েছে। আমাদের ওই ক্যাপাসিটিটা ডেভেলপড অবস্থা আছে, কিন্তু যে ক্ষেত্রে বলা হয় যে এটা মানুষের অধিকার, সে না দেখলেই পারে, কিন্তু এটা আপনার আসতে দিতে হবে, এটা আপনার দেখতে দিতে হবে, আমার দেশের মধ্যে লোকে বলছে। তাই এখানে আমি মনে করি যে মানুষকে চুজ করে নিতে হবে, ব্যবহারকারীকে, যেটা এটা আমি দেখবো কি দেখবো না, এগুলো একটা দিক। আর কতগুলো জিনিস আছে যেটা ইউনিভার্সালি আনঅ্যাকসেপ্টেবল, যেমন আপনার সমস্ত জায়গায় যে পর্ন, চিলড্রেনদের থেকে এদের থেকে তাদের যে কেয়ার নেওয়া, এই সব জায়গাগুলোতে সাইবার কি সিকিউরিটি, কি ব্যবস্থা নেওয়া হবে, গ্লোবালি রিজিওনাল এবং গ্লোবাল ক্যাপাসিটি ডেভেলপমেন্ট চলছে এবং সে জিনিসগুলো করা হয়। বাংলাদেশে বড় রকমের প্রবলেম হয় কি ফেসবুক নিয়ে, এখন যেটা আমরা ফেস করছি সেটা হলো, এবং বাংলাদেশের যে ইন্টারনেটের ব্যবহার তাও আপনারা জানেন যে বেশিরভাগ হলো ফেসবুক ব্যবহার হচ্ছে, সবাই মিলে ফেসবুক খুলছে। এটাও একটা কিন্তু দিক যে আমরা যে ব্যান্ডউইথগুলো ইউজ করছি কতটা ঠিক রিয়েলি প্রোডাক্টিভ খাতে করছি, কতটা অন্য খাতে করছি, এই জিনিসগুলোও দিক। আশা করি সেটা আস্তে আস্তে শেপ নেবে। এখন 80% ইউজ হয়, 75% উঠে সোশ্যালাইজেশনের জন্য। ড্রাইভার সে সবাই আগে ইন্টারনেটে আপনার ফেসবুকের অ্যাকাউন্ট খোলা, তো এই যে ফেসবুক ইম্পারসোনেট হচ্ছে, একজনের নাম দিয়ে আরেকজন একটা ফেসবুক খুলে, তারা এই ধরনের কমপ্লেইন আমি রেগুলেটর হিসেবে বেশি পাই। কিন্তু এর অ্যাবিউজ রিপোর্ট করে ওর নিজেরই কিন্তু এটা বন্ধ করে দেওয়া খুব ইজি,
যে আমাকে ইম্পারসোনেট করছে, দিস ইজ মাই আইডেন্টিটি এন্ড ইউ ক্যান ডু দ্যাট। সে ওইটা জানে না, কাজেই তাকে এডুকেট করারও দরকার আছে। সো দিস আর দি টুলস এন্ড দিস আর দি ওয়েজ। তবে দিস ইজ নট at such a stage যে এটা একটা চ্যালেঞ্জিং অবস্থা হয়ে দাঁড়ায়। আমি আরেকটা বিরতি নিয়ে শাহেদ আলমের কাছে ফিরবো। অতিথিদের সাথে আরো কথা হবে একটি বিরতির পরে, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব শাহেদ আলম, আমাদের হাতে সময় খুবই কম, আমি ছোট্ট একটা প্রসঙ্গের অবতারণা করব, আপনি খুব সংক্ষেপে জবাব দেবেন। ইন্টারনেট ওআরজির মাধ্যমে আপনারা একটা সেবা দিচ্ছেন, এখন ভারতে কিন্তু আমরা দেখছি ইতিমধ্যে এটা নিয়ে তর্ক উঠেছে, নেট নিউট্রালিটির একটা প্রসঙ্গ উঠেছে, যে কিছু কিছু সাইটকে আমরা যদি বিনা পয়সায় বিনামূল্যে দেই, অন্য সাইটগুলো বঞ্চিত হয় কিনা। এখন আপনারা এরকম দিক থেকে ব্যাপারটা দেখেন কিনা, এরকম কোনো চ্যালেঞ্জ আপনাদের সামনে এসে দাঁড়ায় কিনা? 2014 সালে আমরা 3G আসার আগে বাংলাদেশের ডেটা কানেক্টিভিটি অথবা ইন্টারনেটে যে জনসংখ্যা ছিল সেটা ছিল 2%, এরপরে সেটা হচ্ছে 6%। বিটিআরসি ওয়েবসাইট অনুযায়ী এখন প্রায় 32%, বাট আমরা ইউনিক সাবস্ক্রাইবার যদি ডেটা কানেক্টিভিটি ধরি তাহলে 22 to 24%। এই যে জামটা হয়েছে, ইটস বিকজ অফ দ্য আমাদের ইনক্লুশন স্ট্র্যাটেজি। ঠিক সেভাবে কিন্তু গভর্নমেন্টও একটা ইনক্লুশন স্ট্র্যাটেজি নিয়েছে আইসিটি মিনিস্ট্রির সাথে, যে কিভাবে আরও লোককে ইন্টারনেটে আনা যায়, যে শুধুমাত্র স্মার্টফোন না, ফিচার ফোনের মাধ্যমেও কিভাবে আপনার ইন্টারনেট কানেক্টিভিটি দেওয়া যায়, সো দ্যাট ওরা অনেক স্মার্টফোনে অনেক ধরনের ফিচার থাকে কিন্তু একটা ফিচার ফোনে অত ফিচার থাকে না, সুতরাং কিভাবে কোনো পয়সা ছাড়াই সে সেই জিনিসটা শিখতে পারবে। এই জন্যই কিন্তু এই internet.org-এর অবতারণা। এবং এটা যে শুধুমাত্র কিছু সাইট তা না, এই মুহূর্তে আমরা 24টা সাইট আমাদের এই প্ল্যাটফর্মে আছে, internet.org-এর প্ল্যাটফর্মে আছে। চাইলে কিন্তু যে কেউ এখানে আসতে পারে, অ্যাজ লং অ্যাজ দে হ্যাভ দ্য লাইট ভার্সন অফ দ্য আপনার ওয়েবসাইট, এবং যে কেউ আসতে পারে। সো নেট নিউট্রালিটির কোশ্চেনটা হচ্ছে ভারতের সাথে আমাদের যে পার্থক্যটা, সেটা হচ্ছে বাংলাদেশে আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু ভারত নেপালের চেয়ে অনেক পিছিয়ে আছি। সো আমাদেরকে মানে জনগণকে আমাদেরকে ইনক্লুড করতে হবে। সো গভর্নমেন্টের যে একটা ইনক্লুশন স্ট্র্যাটেজি আছে, সেটার পার্ট হিসেবে কিন্তু রবি জয়েন করেছে, এবং আমরা ইন্টারনেটে ফ্রি দিচ্ছি, সো দ্যাট যারা জনগণ আছে তারা ইন্টারনেটটা শিখবে, দেখবে, এবং দে উইল বি মোর ইন্টারেস্টেড টু ইউজ ইট ফর ফিউচার। আমাকে শেষ করতে হচ্ছে, আমি ডক্টর কায়কোবাদের কাছে যেতে চেয়েছিলাম, যেতে পারছি না। আপনাদের সকলকে ধন্যবাদ। শেষ করছি বাংলাদেশ এখন। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।